আর কোথায় 25 জন জয়েন করেছে? আমরা তাহলে স্টার্ট করে দেই না? আমরা আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয়। হ্যাঁ, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয়। তো এইটা পড়ানোর আগে তোমাদের আমি একটা ছবি দেখাই, ছবিটা দেখাই আর একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। আচ্ছা, এইটা তো হচ্ছে একটা ফ্লাওয়ারের ছবি। হ্যাঁ, এইটা দেখো, এটার মধ্যে তোমার ওই যে পুংকেশর গুলো আছে। এই পুংকেশরের ভিতর থেকে, এই যে পুংকেশরে দেখো দুইটা লোব আছে, তাই না? এই লোবটার, এই প্রত্যেকটা লোব আবার লম্বা লম্বি ভাবে দুইটা ভাগে ভাগ থাকে, যেটাকে সেকশন করলে আমরা যেটা দেখি যে এই পরাগদানির ভিতরে তোমার হচ্ছে 4টা পরাগথলি থাকে, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এবং প্রত্যেকটা পরাগথলি থেকে তোমার পরাগ রেণু উৎপন্ন হয়। তাহলে আমরা কিভাবে পরাগ রেণু উৎপন্ন হয়, মানে পুং গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয়, পুং গ্যামেটটা কিভাবে সৃষ্টি হয়, হ্যাঁ, আর পুং গ্যামেটোফাইটটা কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে স্ত্রী গ্যামেটোফাইটটা কিভাবে সৃষ্টি হয়। স্ত্রী গ্যামেটোফাইটটা আমরা যখন একটা ফুলের স্ত্রী কেশর, একটা স্ত্রী কেশরের মধ্যে আমরা দেখি একটা ফুলের স্ত্রী কেশরের মধ্যে 3টা অংশ থাকে। এইটা হচ্ছে তোমার গর্ভাশয়, এটা গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। হুম, এই গর্ভাশয়ের ভিতর থেকে তোমার উৎপন্ন হয় হচ্ছে ডিম্বক গুলো। হ্যাঁ, এই যে আমরা এটা দিচ্ছি, এই হচ্ছে ডিম্বক গুলো গর্ভাশয়ের ভিতর থেকে উৎপন্ন। হ্যাঁ, এই যে ডিম্বক গুলো আমরা দেখছি। এখন এই যে গর্ভাশয়ের ভিতর থেকে এই ডিম্বক গুলা কিভাবে তৈরি হয়, এই গর্ভাশয়ের ভিতরে, এই গর্ভাশয়ের ভিতরে থাকে টিস্যু। এই গর্ভাশয়ের ভিতরে থাকে হচ্ছে টিস্যু। এই টিস্যুগুলো, এই গর্ভাশয়ের ভিতরে যে টিস্যুগুলো থাকে, এই টিস্যুগুলোর মধ্যে কিছু টিস্যু আছে। এই টিস্যুগুলোর মধ্যে হচ্ছে যে বিশেষ ধরনের যে টিস্যু আছে, এই সমস্ত টিস্যু গর্ভাশয়ের ভিতরে সকল টিস্যুই কিন্তু থেকেই কিন্তু তোমার ডিম্বক সৃষ্টি হয় না। হ্যাঁ, এই টিস্যুর কিছু কিছু টিস্যু থেকে, কিছু কিছু টিস্যু থেকে ডিম্বকটা সৃষ্টি হয়। হ্যাঁ, যে টিস্যু থেকে, এই টিস্যুর এই এই যে টিস্যুগুলো আছে গর্ভাশয়ের ভিতরে, এই টিস্যুগুলোর মধ্যে বিশেষ ধরনের কিছু টিস্যু থাকে, যে টিস্যুগুলোকে আমরা বলি হচ্ছে অমরা প্লাসেন্টা। এই প্লাসেন্টা থেকে তোমার তৈরি হয় হচ্ছে এই ডিম্বক গুলো। হ্যাঁ, এই ডিম্বক অমরা থেকে বা প্লাসেন্টা থেকে। আচ্ছা, এইখানে তোমাদের একটা আমি ছবি দেখাচ্ছি তোমাদের। এই একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ছবিটা? দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আচ্ছা, এইটা আমি যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছি, এইটা দেখিয়েছি যে আমি একটা শসার একটা স্লাইস আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। হ্যাঁ, শসাটাকে কেটে স্লাইস করে দেখাচ্ছি। এই যে দেখো, এইগুলোই হচ্ছে তোমার ডিম্বক, এগুলো হচ্ছে তোমার ডিম্বক। আর এই যে ডিম্বকের সাথে এটা একটা ইয়ে দেখুন, একটা বৃন্ত আছে। হ্যাঁ, এটা বৃন্ত দেখতে পাচ্ছ ডিম্বকের সাথে? হ্যাঁ, আমি মাঝখানে। এই, হ্যাঁ, হ্যাঁ, এই যে ডিম্বকটা তো হচ্ছে গোল, ডিম্বকটা তো হচ্ছে গোল। আচ্ছা, ছবিটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে বাবা? জি ম্যাম, এখন হ্যাঁ, হ্যাঁ, দেখো, এই যে, এই যে মানে তোমার ডিম্বাকার যে ডিম্বক গুলো আছে, তার নিচে কিন্তু বৃন্তের মতো আছে না? এই বৃন্তগুলোকে বলা হয় ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি। হ্যাঁ, এবং এই এই বৃন্তটার যেইখানে এসে, এই যে এই বৃন্তটার এই মাথায় এসে ডিম্বকটা সংযুক্ত। হ্যাঁ, এই সংযুক্ত স্থানটাকে বলা হয় হচ্ছে ডিম্বক। এই সংযুক্ত স্থানটাকে বলা হয় হচ্ছে ডিম্বক নাভি। হ্যাঁ, এইটা হলো বৃন্ত। ম্যাম দেখা যায় না ম্যাম, আপনি কলমটা দিয়ে দেখাই দেন। এই যে, এই যে লম্বা যে একটা ইয়ে দেখছি না, এই যে বৃন্তটা দেখছি, এই যে লম্বা বৃন্তটা দেখছি, এখন দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? এই যে এই এতটুকুন অংশটা, এতটুকুন অংশটা ফুলের হ্যাঁ যেরকম ম্যাডাম, বৃন্ত। হ্যালো, ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, আপনি সালামালাইকুম স্যার।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি যে হাত দিয়ে দেখাচ্ছেন, আপনার হাতটা দেখা যাচ্ছে না কলমটায়, যার কারণে বুঝতে পারছে না স্টুডেন্টরা। অর্থাৎ আপনি যেটাকে ইন্ডিকেট করছেন, ওই অংশটা ক্যামেরাতে আসছে না। ও আচ্ছা স্যার, তাহলে আমি দেখি একটু পেন্সিল দিয়ে আমি যদি বা সামনে দিয়ে ডানে বামে করে দেখেন তো আসছে কিনা, যে অংশগুলো দেখাতে যাচ্ছেন বৃন্ত কোনটা। হ্যাঁ, এখন কি করেন, এখন টাচ করে দেখান কলমের দিয়ে, পয়েন্ট দিয়ে। আচ্ছা, এই যে এইখানে আমরা যে ডিম্বকটা, হ্যাঁ ডিম্বকটা দেখতে পাচ্ছি, উপরে যে ডিম্বকটা দেখতে পাচ্ছি, এই ডিম্বকের গোড়ার মধ্যে যে দণ্ডের মতো একটা অংশ দেখছি আমরা, এই দণ্ডের মতো এই অংশটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক নাড়ি অথবা ডিম্বক বৃন্ত। এখন কি তোমরা দেখতে পাচ্ছ বাবারা? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আমি 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 তোমাদেরকে ছবির মধ্যে নিয়ে দেখাবো। হ্যাঁ, এটা আমি হচ্ছে ওই শশাটাকে কেটে তোমাদেরকে দেখালাম যে আসলে ডিম্বক নাড়িটা কিভাবে থাকে। এখন তোমাদের আমি এই যে ফিগারের মধ্যে চলে যাচ্ছি, এই যে এইখানে আমরা যেটা দেখছি না, এইটাই হচ্ছে সেই বৃন্তটা। হ্যাঁ, এটা হচ্ছে সেই বৃন্তটা, এটাকেই আমরা বলি হচ্ছে ডিম্বক নাড়ি বা ডিম্বক বৃন্ত। এখন এই ডিম্বক বৃন্তটা, এইটা হচ্ছে তোমার ডিম্বক, যে জায়গাটায় সে সংযুক্ত আছে, যে জায়গাটায় সংযুক্ত আছে, এই সংযুক্ত জায়গাটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক নাভি। হ্যাঁ, এটাকে বলি হচ্ছে ডিম্বক নাভি। এই যে ডিম্বকটা, এটা কিন্তু নিচের দিকে মুখ করে আছে। হ্যাঁ, নিচের দিকে মুখ করে আছে, এইটা যে গোড়ার অংশটা, এইটা হচ্ছে গোড়ার অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক মূল। যে ডিম্বকের গোড়ার দিকে যে স্থানটা থাকে, হ্যাঁ, যেখান থেকে তোমার এই ডিম্বকের বাইরের আবরণটা তৈরি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক মূল। এইখান থেকে ডিম্বকের বাইরের দিকে এই আবরণটা তৈরি হয়। এই বাইরের যে আবরণটা আছে, বাইরের যে আবরণটা আছে, এই আবরণের ভিতরে আরেকটা আবরণ তৈরি হয়। হ্যাঁ, ভিতরে আরেকটা আবরণ তৈরি হয়। এই ভিতরের আবরণটাকে বলা হয় হচ্ছে অন্তঃত্বক, বাইরের আবরণটাকে বলা হয় হচ্ছে তোমার বহির্ত্বক। হ্যাঁ, বহির্ত্বক, আর এটা হচ্ছে অন্তঃত্বক। আর এটা হচ্ছে ডিম্বকের মূল। হ্যাঁ, যে ডিম্বকের যে গোড়ার অংশটা, এই যে এইখানে আমরা যেটা দেখছি যে ডিম্বকের যে গোড়ার অংশটা, এই গোড়ার অংশটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক মূল। আচ্ছা, এখন হচ্ছে যে এই ডিম্বকের হচ্ছে দুইটা অংশ থাকে, এই বাইরের দিকে আবরণটা থাকে, বাইরের দিকে আবরণ থাকে, এবং ভিতরের দিকে কিছু কোষ থাকে, যে কোষগুলোকে আমরা বলি হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। হ্যাঁ, এটাকে আমরা নিউসেলাস বলি, এই নিউসেলাস বলি, ভিতরের কিছু কোষ থাকে। হ্যাঁ, এখন এই কোষগুলা থেকেই তোমার ব্রণ মাতৃকোষটা বা ডিম্বক মাতৃকোষটা সেখান থেকে তৈরি হয়। এই নিউক্লিয়াস যে অংশটা আছে, এই নিউক্লিয়াস অংশের ভিতরে একটা বড় একটা কোষ থাকে নিউক্লিয়াসের ভিতরে। হ্যাঁ, এই কোষটাকে বলি আমরা আর্কিস্পোরিয়াল কোষ। এই কোষটাকে আমরা বলি হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়ালের যে কোষটা থাকে, সেটার মধ্যে প্রচুর পরিমাণে তোমার প্রোটোপ্লাজম থাকে, একটা নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসটা তোমার বারবার বিভাজিত হয়ে বাইরের দিকের এই ওয়ালটা তৈরি করে। এই যে বাইরের একটা, এই কোষটার বাইরে একটা বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইনটা হচ্ছে তার ওয়াল, বাইরে একটা দেয়াল তৈরি করে ফেলে। হ্যাঁ, এই নিউক্লিয়াস কোষগুলোর বাইরে একটা, নিউক্লিয়াস কোষের ভিতরে এটা একটা তোমার দেয়াল তৈরি করে, যে ব্রণ পোষক টিস্যুর বা নিউক্লিয়াসটা একটা দেওয়াল তৈরি করে, এবং ভিতরে একটা কোষ থেকে যায়, সেই কোষটাকে বলা হয় হচ্ছে তোমার রেণু মাতৃকোষ। আচ্ছা, এখন আমরা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এই রেণু মাতৃকোষটা থেকে কিভাবে তোমার কোষ তৈরি হয়। আচ্ছা, এই যে তো নিউক্লিয়াস যে কোষটা আমরা দেখালাম, যে নিউক্লিয়াস কোষের ভিতরে যে একটা মাত্র কোষ থাকে, সেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকে, একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়, সেই কোষটাকে আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়াল সেল। সেটা বারবার বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বাইরে একটা দেওয়াল তৈরি করে,
বাইরে একটা দেয়াল তৈরি করে, সেই দেয়াল আর ভিতরে একটা কোষ থেকে যায় এবং এই কোষটাকে বলা হয় হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ। হ্যাঁ, এই মাতৃকোষটা তোমার থাকে হচ্ছে ডিপ্লয়েড, যেহেতু ডিপ্লয়েড প্লান্ট থেকে ডিপ্লয়েড এই গর্ভাশয় থেকে এই ডিপ্লয়েড স্পোরটা তৈরি হয়। এই যে ডিপ্লয়েড স্পোরটা তৈরি হলো, এই ডিপ্লয়েড স্পোরটা পরবর্তীতে যেটা করে এইটাই হচ্ছে মূল মাতৃকোষ, এটাই হচ্ছে স্ত্রী রেণুর মূল মাতৃকোষ। এই কোষটা তোমার মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আমরা জানি প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে 4টা কোষ তৈরি হয় এবং প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাহলে এইখানে এইখানে যে কোষটা আছে এই কোষটা হচ্ছে তোমার ডিপ্লয়েড কোষ। এই ডিপ্লয়েড কোষটা যখন মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা কোষ থেকে যখন 4টা কোষ সৃষ্টি হলো, তাহলে এই প্রত্যেকটা কোষ হয়ে যাচ্ছে তোমার হ্যাপ্লয়েড কোষ। 4টা কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কোষ হচ্ছে হ্যাপ্লয়েড কোষ এবং এইটাই হচ্ছে তোমার স্ত্রী রেণু কোষ। আগেরটা ছিল হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষ থেকে মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। এই 4টা হ্যাপ্লয়েড কোষই হচ্ছে স্ত্রী রেণু কোষ। এই 4টা স্ত্রী রেণু কোষের মধ্যে দেখা যায় যে প্রথম দিকে যে 3টা কোষ আছে এই 3টা কোষ নষ্ট হয়ে যায়, নিচের কোষটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকে, কর্মক্ষম থাকে। এই কোষটা পরবর্তীতে আবার বিভাজিত হয়। এই যে দেখো এখান থেকে দেখা গেল যে উপরের 3টা কোষ তোমার নষ্ট হয়ে গেছে, নিচের কোষটা হচ্ছে শুধুমাত্র নিচের কোষটা হচ্ছে তোমার কর্মক্ষম থাকে। এই কোষটার ভিতরে তোমার একটা নিউক্লিয়াস থাকে, প্রচুর পরিমাণে প্রোটোপ্লাজম থাকে। আচ্ছা, সাইটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজমটা আমরা বলি যে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওপ্লাজম আছে এবং বাইরের সাইটোপ্লাজমটাকে মিলে আমরা প্রোটোপ্লাজম বলি। বাইরের সাইটোপ্লাজম থাকে আবার একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটা পরবর্তীতে তোমার যেটা হয় এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে এইখানে আমার যে নিউক্লিয়াসটা আছে, যেটা যে স্পোরটা আমরা পেয়েছি সেই স্পোরটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড স্পোর। এই হ্যাপ্লয়েড স্পোরটা তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই নিউক্লিয়াসটা একটা নিউক্লিয়াস থেকে তোমার 2টা নিউক্লিয়াস তৈরি হয়। 2টা নিউক্লিয়াস তৈরি হয় এবং সেইটা হচ্ছে এই যে স্ত্রী যে রেণুটা আছে, হ্যাঁ, এই স্ত্রী রেণুর দুই পাশে সেই নিউক্লিয়াসটা চলে যায়। এই নিউক্লিয়াসটা আবার পরবর্তীতে পরপর দুইবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখানে আমরা নিউক্লিয়াসটা দেখছি যে এইটা নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি হয়েছে এবং নিউক্লিয়াস 2টা হচ্ছে এইখানে যে থলির মতো যে অঙ্গটা তৈরি হচ্ছে এইটাই হচ্ছে তোমার ভ্রূণথলি। এই থলির দুই পাশে এই 2টা নিউক্লিয়াস চলে যায়। এই 2টা নিউক্লিয়াস আবার পরপর দুইবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রথম মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 2টা থেকে তোমার 4টা নিউক্লিয়াস তৈরি হয়। 4টা নিউক্লিয়াস তৈরি হয় এবং ম্যাম, হ্যাঁ, মাইটোসিস আর মায়োসিস এটা কি একই? একই মাইটোসিস এবং মায়োসিস একই কথা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে 4টা নিউক্লিয়াস তোমার তৈরি হলো। হ্যাঁ, মাঝখানে তোমার কোষ গহ্বর তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে গহ্বর। এই 4টা নিউক্লিয়াস আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় 2টা থেকে 4টা। এই 2টা থেকে 4টা এই যে 4টা নিউক্লিয়াস তৈরি হয়। একটা ভ্রূণথলিতে দুই পাশে 4টা করে মোট 8টা নিউক্লিয়াস তৈরি হয়। যখন 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে প্রত্যেকটা প্রান্ত থেকে প্রত্যেকটা মেরু থেকে একটা করে নিউক্লিয়াস তোমার মিডলে চলে আসে, মাঝখানে চলে আসে। এইখান থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসে, এইখান থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। এরকম 2টা নিউক্লিয়াস এটার মাঝখানে মিলিত হয়। তখন এই নিউক্লিয়াস 2টাকে বলা হয় হচ্ছে মেরু নিউক্লিয়াস অথবা সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে দেখো এই যে 8টা নিউক্লিয়াস ছিল সেই 8টা নিউক্লিয়াস থেকে 2 মেরু থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসছে। এই নিউক্লিয়াসটাকে আমরা বলি হচ্ছে মেরু নিউক্লিয়াস অথবা সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা, এখন এই সেকেন্ডারি যে নিউক্লিয়াসটা আছে এই যে দেখো এই যে দুইটা নিউক্লিয়াস একসাথে মিলিত হয়ে যায়, নিউক্লিয়াসের 2টা সাইটোপ্লাজম নিউক্লিয়াস এগুলো একসাথে মিলিত হয়ে যায়। এখন এই যে আমরা যে থলিটা দেখছি, ব্রণ যে থলিটা দেখছি, এই থলিটার
তোমার যে এই থলিটার হচ্ছে, আমরা এখন চলে যাই যে এই থলিটা একটু তোমরা মাথায় রাখো, যে এই থলিটায় যেটা হয়, এই যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই যে ব্রণ থলিটা যে তৈরি হলো, এই ব্রণ থলির মধ্যে তো তোমার নিউক্লিয়াস আছে। আচ্ছা, এই যে ব্রণথলিটা আছে, এই ব্রণথলির মধ্যে আমরা যেটা বলেছিলাম যে প্রথমে যে ব্রণ পোষক টিস্যুটা উৎপন্ন হয়, এই ব্রণ পোষক টিস্যুর মধ্যে, এই ব্রণ পোষক টিস্যুর মধ্যে তোমার দুইটা অংশ থাকে। একটা হচ্ছে তোমার ডিম্বক মূল, যেটা থেকে তোমার এই আবরণটা তৈরি হয়, ডিম্বকের বাইরের আবরণটা তৈরি হয়, এবং ভিতরে থাকে হচ্ছে তোমার নিউসেলাস, ব্রণ পোষক টিস্যু। এই ব্রণ পোষক টিস্যুর মধ্যেই তোমার থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে সাইটোপ্লাজম, যেটাকে আমি এতক্ষণ তোমাদেরকে দেখালাম যে যেটাকে আমরা আর্কিস্পোরিয়াল সেল বলেছিলাম, যেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বাইরে একটা ওয়াল তৈরি করে এবং ভিতরে হচ্ছে স্ত্রীরেণু মাতৃকোষটা তৈরি করে। এখন এই যে বাইরের যে ওয়ালটা আছে, এই বাইরের ওয়ালটা হচ্ছে এই যে ডিম্বকের মুখের দিকে যে অংশটা আছে, এই মুখের দিকের অংশটাতে কিন্তু এইখানে হচ্ছে পুরাটা ওয়াল তৈরি হয় না, ওইখানে একটা গ্যাপ থেকে যায়। হ্যাঁ, একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে তোমার ডিম্বক মুখ। হ্যাঁ, যে এখানে যে ডিম্বক মূল থেকে যে বাইরের যে আবরণটা তৈরি হয়, এই আবরণটা ডিম্বক মুখের কাছে এসে এইখানে এটা মানে এইখানে এসে অতটুকুন জায়গা অনাবৃত অবস্থায় থেকে যায়, আর বাকিটা অংশ হচ্ছে নিউক্লিয়াস কোষের বাকিটা অংশ হচ্ছে তোমার আবৃত হয়ে যায়। হ্যাঁ, বাকিটা অংশ হচ্ছে তোমার আবরণ দিয়ে আবৃত হয়ে যায়। এইখানে যে অংশটা ব্রণ যে মুখটা থাকে, এই মুখ বরাবর থাকে হচ্ছে তোমার যে তিনটা, যে দুই দিকে তিনটা তিনটা করে কোষ থাকে, ম্যাম মেরুকোষ। নিচে আপনি যেটা দেখাচ্ছেন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ম্যাম ক্যামেরাটা একটু উঁচায় ধরেন। এই যে এখন দেখছো? এখন দেখা যাচ্ছে বাবা? জি ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে ডিম্বক মুখের দিকের যে কোষগুলো থাকে, যে দুই পাশে তো মেরু কোষ দেখেছিলাম আমরা, এই মেরু কোষের মধ্যে ডিম্বক মুখের দিকের যে এই তিনটা কোষের মধ্যে একটা কোষ একটু আকারে বড় হয়, সেই কোষটাকে আমরা বলি হচ্ছে ডিম্বাণু। এবং এই ডিম্বাণুর সাথে আরো দুইটা যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াস যে কোষ তৈরি করে সেই কোষগুলাকে বলি হচ্ছে ডিম্বাণুর সাথে, এটাকে বলি আমরা সহকারী কোষ। ডিম্বাণুর সাথে এই কোষ দুটাকে আমরা বলি সহকারী কোষ। এই কোষ দুটাকে আমরা বলেছিলাম মেরু কোষ অথবা সেকেন্ডারি নিউক্লিয়াস। হ্যাঁ, সেকেন্ডারি নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস। এবং তার বিপরীতে যে ডিম্বক মূলের দিকে যে তিনটা নিউক্লিয়াস থাকে, সেইখান থেকে যে কোষ তৈরি হয়, সেই কোষগুলোকে আমরা বলি হচ্ছে প্রতিপাদ কোষ। এই কোষটাকে আমরা বলি হচ্ছে প্রতিপাদ কোষ। তাহলে একটা ভ্রূণ পোষক টিস্যুর ভিতরে, তাহলে একটা ডিম্বাণুর ভিতরে, একটা ডিম্বকের ভিতরে, তাহলে আমরা দেখছি যে তার ভিতরে নিউক্লিয়াস কোষ থাকে। নিউক্লিয়াস কোষের ভিতরে হচ্ছে তোমার ব্রণথলি উৎপন্ন হয়। এই ব্রণথলির ভিতরে থাকে তোমার ডিম্বাণু, ডিম্বাণুর সাথে থাকে হচ্ছে তোমার সহকারী কোষ, মাঝখানে থাকে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং তার বিপরীতে থাকে হচ্ছে তোমার প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষটা হচ্ছে তোমার গোড়ার দিকে থাকে, ডিম্বাণুর গোড়ার দিকে থাকে হচ্ছে তোমার প্রতিপাদ কোষগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই হচ্ছে একটা ডিম্বাণুর ভিতরে, এই ডিম্বাণুর ভিতরে যে এই যে ডিম্বক, তার সাথে যে সহকারী কোষ, তারপরে সেকেন্ডারি যে নিউক্লিয়াস, এই যে প্রতিপাদ কোষ, এই যে নিউসেলাস যে কোষগুলো থাকে, এই সমস্ত কিছু মিলেই তৈরি হয় হচ্ছে একটা স্ত্রী গ্যামেটোফাইট। বুঝতে পেরেছো? কারো কোথায় কোশ্চেন আছে এখানে? ম্যাম এই প্রতিপাদ্য যে কোষটা না, এটার কাজটা কি? এইটা প্রতিপাদ্য, এই কোষটা হচ্ছে ওই যে মাইটোসিস, এটার কোনো কোষ মানে কোনো কাজ থাকে না, এক সময় হচ্ছে এই কোষগুলো নষ্ট হয়ে যায়। শুধুমাত্র তোমার কাজ হয় এই ডিম্বাণুর কাজ থাকে, এই যে ডিম্বাণুর সাথে হচ্ছে তোমার পুংগ্যামেটের মিলনের ফলে তোমার নিষেক্রিয়া সম্পূর্ণ হয়।
তারপরে এইখানে যে সেকেন্ডারি যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের সাথে আমরা পুং গ্যামেটোফাইট যখন সৃষ্টি হয় সেখানে আমরা দেখেছিলাম যে একটা পরাগরেণুর ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকে। একটা নিউক্লিয়াসকে আমরা বলেছিলাম হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াস, আরেকটা নিউক্লিয়াসকে আমরা বলেছিলাম হচ্ছে জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসটা আবার তোমাদের এই যে এখানে ছবিটা দেখাচ্ছি যে এখানে এরকম দুইটা নিউক্লিয়াস ছিল, একটা ছিল হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা ছিল তোমার জনন নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে নালিকার অগ্রভাগে থাকে, এবং জনন নিউক্লিয়াসটা পরে হচ্ছে নালিকাতে প্রবেশ করে। এবং এই নালিকাটা অগ্রসর হতে হতে দেখা যায় যে এই জনন নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা গ্যামেট সৃষ্টি করে, দুইটা শুক্রাণু সৃষ্টি করে, দুইটা পুং গ্যামেট সৃষ্টি হয়। আচ্ছা, এখন এইটা আমরা পুং গ্যামেটোফাইটের মধ্যে আমরা দেখেছিলাম যে কিভাবে পুং গ্যামেটটা সৃষ্টি হয়, তাই না? এখন হচ্ছে এইখানে যে আমরা দুইটা যে নিউক্লিয়াস যে আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস এসে তোমার এই ডিম্বাণু দুইটা পুং গ্যামেটের মধ্যে একটা পুং গ্যামেট এসে মিলিত হয় ডিম্বাণুর সাথে, একটা পুং গ্যামেট একটা ডিম্বাণুকে নিষিক্ত করে, হ্যাঁ, নিষেক ক্রিয়া একটা নিষেক ঘটায়, ডিম্বাণুর সাথে নিষেক ক্রিয়া ঘটায়। আর আরেকটা পুং গ্যামেট এসে এইখানে যে সেকেন্ডারি যে নিউক্লিয়াস আছে এই সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করে, হ্যাঁ, এটাকে বলা হয় ত্রিমিলন। দুইটা নিউক্লিয়াসের সাথে আরেকটা নিউক্লিয়াসের পুং গ্যামেটের সংযুক্তি ঘটলো, তিনজনের মিলন ঘটলো, এটাকে আমরা বলি হচ্ছে ত্রিমিলন। আর এইখানে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে যে এটাকে নিষিক্ত করা। আমরা যখন বলি যে একটা ফুলের পুংকেশর থেকে পরাগরেণু আরেকটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, সেই পতিত হওয়াটাকে আমরা বলি পরাগায়ন। আর পরাগায়ন ঘটলেই যে নিষেক ক্রিয়া ঘটবে তা না, যখন হচ্ছে সেই পরাগরেণু থেকে পুং গ্যামেটটা এসে এই স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হবে তখন কিন্তু নিষেক ক্রিয়া ঘটবে। আর নিষেক ক্রিয়া যদি না ঘটে তাহলে কখনো কিন্তু একটা ফুল থেকে কখনো ফল উৎপন্ন হবে না, কখনো বীজ উৎপন্ন হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার এই নিষেক ক্রিয়া না ঘটে। তবে একটা ব্যতিক্রম আছে, তোমরা পার্থেনোজেনেসিস কথাটার নাম শুনেছো। পার্থেনোজেনেসিস হলো যে পুং গ্যামেটটা যখন এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে তো নিষেক ক্রিয়া ঘটবে, এই নিষেক ক্রিয়া ঘটবে না, বাট এই ডিম্বাণুটা সরাসরি বীজে পরিণত হবে। যখন এই নিষেক ক্রিয়া ছাড়া কোনো ডিম্বাণু যখন সরাসরি বীজে পরিণত হয় তখন সেই ধরনের জনন প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে পার্থেনোজেনেসিস। হ্যাঁ, পার্থেনোজেনেসিস। এইভাবে একটা ব্যতিক্রম আছে। তাহলে ন্যাচারালি যেটা হয় যে তোমার পুং গ্যামেটটা হচ্ছে এখানে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক ক্রিয়া ঘটবে, নিষেক ক্রিয়া ঘটার ফলে এই ডিম্বাণুটা পরবর্তীতে তোমার বীজ তৈরি হয়ে যাবে, এই ডিম্বাণু থেকে বীজ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটাকেই বলা হয় তোমার নিষেক ক্রিয়া। এখন এই বীজটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি যে এই যে আমরা যে এটা গর্ভাশয়টা দেখছি, এই যে গর্ভাশয়টা দেখছি এবং গর্ভাশয়টার এই যে দেখো এটা মুখ, এই মুখটা কিন্তু নিচের দিকে থাকতে পারে, এই গর্ভাশয়ের মুখটা উপরের দিকে থাকতে পারে, এই গর্ভাশয়ের মুখটা পার্শ্বের দিকে থাকতে পারে। হ্যাঁ, যখন এই কোন দিকে সে অবস্থান করছে এই অবস্থানের উপর এই অবস্থানের উপর ডিপেন্ড করে এদেরকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বমুখী গর্ভাশয়, নিম্নমুখী গর্ভাশয়। যেমন এইটা হচ্ছে নিচের দিকে মুখ করে আছে, এই জন্য এটাকে আমরা বলি নিম্নমুখী বা অধোমুখী গর্ভাশয়। নিম্নমুখী বা অধোমুখী ডিম্বক আর কি। হ্যাঁ, আর এখানে আমি আরো কিছু ছবি তোমাদেরকে দেখাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে ডিম্বকে দেখো যে সব দেখা যাচ্ছে, ছবিটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা আচ্ছা, এই যে দেখো, এই যে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে শশার যে ডিম্বকটা আছে এই ডিম্বকের মধ্যে একটা নালিকার মতো অংশ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে অংশটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক নালিকা, ডিম্বক নাড়ি বা ডিম্বক বৃন্ত।
এবং এইটা হচ্ছে তোমার ডিম্বাণু। এই ডিম্বাণুটা যে বৃন্তের যেই জায়গাটায় সংযুক্ত থাকে সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক নাভি। আর এইটা হচ্ছে ডিম্বক মূল, এই গোড়াটা হচ্ছে ডিম্বক মূল। এই মূল থেকে তোমার তৈরি হয় হচ্ছে বাইরের আবরণ। এই মূল থেকে তোমার তৈরি হয় হচ্ছে বাইরের আবরণ। এই বাইরের আবরণের ভিতরে আরেকটা আবরণ তৈরি হয়, যে আবরণটাকে আমরা বলি অন্তঃত্বক, এটাকে বলি হচ্ছে আমরা বহির্ত্বক। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে এই যে এই ভিতরে থাকে তোমার নিউসেলাস টিস্যু, আর এই যেখানে ডিম্বাণুটা থাকে সেই ডিম্বাণুর জায়গায়, এই ডিম্বাণুর যেখানে থাকে সেখানে কিছুটা অংশ তোমার বাইরের আবরণটা, কিছুটা অংশ তৈরি হয় না, কিছুটা অংশ অনাবৃত অবস্থায় থেকে যায়। হ্যাঁ, এই অনাবৃত অবস্থায় থেকে যাওয়ার ফলে এইখানে একটা রন্ধ্রের সৃষ্টি করেছে, এখানে একটা ছিদ্রের মতো সৃষ্টি করেছে, এটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক রন্ধ্র। এখন দেখো এইখানে দেখো ডিম্বকের, এই ডিম্বকটা হচ্ছে উপরের দিকে মুখ করা আছে। এই ধরনের এই ধরনের আমরা ডিম্বককে বলি হচ্ছে ঊর্ধ্বমুখী। হ্যাঁ, আর এই যে দেখো এইটা, দেখো যে এটা ডিম্বকটা নিচের দিকে মুখ করে আছে, এটাকে আমরা বলি নিম্নমুখী বা অধোমুখী ডিম্বাশয়। আচ্ছা, আবার এই যে এখানে দেখো যে ডিম্বাণুটা হচ্ছে এইখানে সমকোণে, এখানে যে ডিম্বক যে নাড়িটা আছে, ডিম্বক যে বৃন্ত আছে, ডিম্বক বৃন্তের সাথে এই ডিম্বাণুটা সমকোণে অবস্থান করছে, এটাকে বলি হচ্ছে আমরা পার্শ্বমুখী। হ্যাঁ, পার্শ্বমুখী ডিম্বক। আবার আবার দেখো এইখানে এই ছবিটা দেখো যে এই ডিম্বকটা পার্শ্বে থাকলেও আবার নিচের দিকে মুখ করে আছে। হ্যাঁ, এটা পাশের দিকে সমকোণে অবস্থান করছে, আবার নিচের দিকে মুখ করে আছে, এটাকে আমরা বলি হচ্ছে বক্রমুখী ডিম্বক। হ্যাঁ, এটাকে বক্রমুখী। তাহলে এই ডিম্বকের অবস্থানের উপর ভিত্তি করে এদেরকে আমরা ঊর্ধ্বমুখী বলি, এদেরকে আমরা অধোমুখী বলি, এদেরকে পার্শ্বমুখী বলি, এবং এদেরকে আমরা নিম্নমুখী বলি। আচ্ছা, এখন একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু বা পুং গ্যামেটটা কিভাবে মিলিত হয়, মানে নিষেক ক্রিয়াটা কিভাবে ঘটে, সেটা এখন আমরা দেখবো যে কিভাবে ফুলের মধ্যে নিষেক ক্রিয়াটা ঘটে। আচ্ছা, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি, যে একটা ফুলের গর্ভাশয়, এই যে গর্ভাশয় প্রস্থচ্ছেদ লম্বচ্ছেদ করে দেখানো হয়েছে। হ্যাঁ, এই গর্ভাশয়ের ভিতরে আছে তোমার এই ডিম্বক থলিটা, এই ডিম্বক থলির মধ্যে আছে তোমার ডিম্বাণু। তাহলে যখন নিষেক্রিয়া ঘটার আবার কয়েকটা ধাপ আছে, বিভিন্ন মানে কয়েকটা ধাপ অতিক্রম করে নিষেকটা ঘটে। প্রথমে যেটা হয় যে প্রথমে এই এই গর্ভ, একটা যে ফুলের গর্ভাশয়ের মধ্যে যে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড আছে, এই গর্ভমুণ্ডটার মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, এক ধরনের প্রোটিন থাকে। হ্যাঁ, আচ্ছা, যখন এই পরাগায়নটা কাদের মধ্যে ঘটবে, একই জাতের উদ্ভিদের একই প্রজাতির মধ্যে তোমার পরাগায়নটা ঘটবে। একই জাতের উদ্ভিদের একই প্রজাতির মধ্যে তোমার পরাগায়নটা ঘটবে। যেমন আমের অনেকগুলো প্রজাতি আছে, তাই না? বিভিন্ন প্রজাতির, এক প্রজাতির পরাগরেণু আরেক প্রজাতির পরাগরেণুর মধ্যে যে কখনো কিন্তু অঙ্কুরোদ্গম ঘটবে না। হ্যাঁ, এবং ওরা কি করে বুঝবে যে সে কি ওই একই প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়েছে না অন্য প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়েছে? এরা বোঝার জন্য যেটা হয়, যখন এই যে গর্ভমুণ্ডের মধ্যে এসে যখন এই পরাগরেণুটা পড়ে, এই পরাগরেণুর মধ্যে এক ধরনের প্রোটিন আছে, আবার হচ্ছে গর্ভমুণ্ডের মধ্যে এক ধরনের প্রোটিন আছে। এই পরাগরেণুর প্রোটিন এবং গর্ভমুণ্ডের প্রোটিনের মধ্যে যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটার মাধ্যমে ওরা বুঝে নেয় যে এইটা তারই প্রজাতির গর্ভমুণ্ডে সে পতিত হয়েছে। হ্যাঁ, ওইখানে সে পড়েছে। যখন একই প্রজাতির ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে যখন পরাগরেণুটা পড়বে এবং সে যখন নিশ্চিত হবে যে এটা তারই প্রজাতির ফুলের গর্ভমুণ্ড, তখন সে কি করে এইখান থেকে তরল পদার্থ শুষে নেয়। তরল পদার্থটা শুষে নিয়ে এই পরাগরেণুটা আস্তে আস্তে স্ফীত হয়ে যায়। পরাগরেণুটা যে স্ফীত হয়ে যায়, ফুলে যায়,
ফুলে যাওয়ার ফলে যেটা হয় যে পরাগরেণুর যে বাইরের যে আবরণটা আছে, যে আবরণটাকে আমরা বলি এক্সাইন, আর ভিতরের যে আবরণটা থাকে যেটাকে আমরা বলেছি ইনটাইন, এক্সাইন এবং ইনটাইন। আচ্ছা, যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য আবার একটু দেখাতে হচ্ছে। হ্যাঁ, এই যে পরাগরেণু, এই পরাগরেণুর বাইরের যে আবরণটা যেটা হচ্ছে কাটা কাটা যুক্ত মানে অলঙ্কৃত, সেটাকে আমরা এক্সাইন বলি। ভিতরের আবরণটাকে আমরা বলি হচ্ছে ইনটাইন। এই এক্সাইন যে আবরণটা, এই আবরণটা থাকে কিন্তু বেশ পুরু, কিন্তু ইনটাইনের যে আবরণটা থাকে, এই আবরণটা কিন্তু থাকে বেশ পাতলা, এবং এক্সাইনের মধ্যে সর্বোচ্চ 20টা রন্ধ্র থাকতে পারে। এই রন্ধ্রগুলাকে আমরা বলি হচ্ছে রেণুরন্ধ্র বা জনন ছিদ্র বলে। আচ্ছা, যখন হচ্ছে যখন পরাগরেণু স্ত্রী কেশরের গর্ভমুণ্ডের উপরে যখন এসে পড়বে, পড়ার ফলে এইখান থেকে সে কি করবে, তরল পদার্থ শোষণ করে নেবে। তরল পদার্থ শোষণ করে নিয়ে বাইরে যে এক্সাইনের যে পুরো আবরণটা আছে, সেই আবরণটা কি হবে, ফুলে যাবে। ফুলে যাবে, তখন হচ্ছে যে এদের মধ্যে যে ছিদ্রটা আছে ফুলে ফুলে ফেটে যাবে, তখন ওই ছিদ্র পথে ইনটাইনটা এই নালিকা আকারে বের হয়ে আসবে। এই নালিকা আকারে বের হয়ে আসার সময়, এখন তো সে তো গর্ভমুণ্ডে সে পতিত হলো, কিন্তু সে গর্ভমুণ্ডর এই গর্ভমুণ্ড ব্যাধ করে সে গর্ভদণ্ডের ভিতরে সে কিভাবে আসবে। এখন এই যে পরাগরেণুগুলো আছে, এই পরাগরেণু তারা এক ধরনের তরল পদার্থ নিঃসৃত করে, এক ধরনের এনজাইম নিঃসৃত করে। এই এনজাইম গুলোর নাম হচ্ছে তোমার সেলুলেজ এনজাইম, প্যাকটিনেজ এনজাইম। সেলুলেজ এনজাইমের কথা আমরা কোথায় পড়েছিলাম? সেলুলেজ এনজাইমের কথা সেলুলেজ এনজাইমের কথা মনে আছে? আমরা কোথায় পড়েছি? ম্যাম কোষ রসায়নে। হ্যাঁ হ্যাঁ, কোষ রসায়নে আমরা পড়েছিলাম যে সেলুলেজ এনজাইম সেলুলোজকে হজম করে। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি যে ইয়েটা খায়, বিশেষ করে গরু ছাগল যে খড়কুটো লতা পাতা খায়, যেগুলোর মধ্যে ফাইবার থাকে প্রচুর, এবং এইগুলো থেকে সেলুলোজ থাকে, ফাইবার থাকে। এই ফাইবারকে হজম করে হচ্ছে সেলুলেজ নামক এনজাইম। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের মধ্যে কিন্তু নাই, আমাদের স্টোমাকে কিন্তু কোনো সেলুলেজ এনজাইম নাই, যার জন্য কোনো খড়কুটো লতা পাতা এগুলো কিন্তু আমরা হজম করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরা কি করছে, এই পরাগরেণু যেটা করছে সেলুলেজ এনজাইম এবং প্যাকটিনেজ এনজাইমের সিক্রেশন ঘটাচ্ছে, এখানে নিঃসৃত করছে। করার ফলে যেটা হয়, গর্ভমুণ্ডের যে কোষগুলো আছে, এই কোষগুলো হচ্ছে এই এনজাইমের কার্যকারিতা, এই কোষগুলো গলে যায়। যখন কোষগুলো গলে যায়, তখন হচ্ছে এই পরাগরেণু নালিকাটাও বের হয়। এই পরাগ নালিকাটা তখন আস্তে আস্তে কি করে, তারা এনজাইম নিঃসৃত করতে থাকে, এবং পরাগ নালিকাটা আস্তে আস্তে কি করে, গর্ভাশয়ের দিকে, তোমার ব্রণথলির দিকে হচ্ছে ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে, ব্রণথলির দিকে অগ্রসর হতে থাকে। এবং কোন কোন বিজ্ঞানীরা ধারণা করেন যে এই পরাগ নালী কি করে বুঝে যে ব্রণথলিটা ওইখানে আছে, ডিম্বকটা ওইখানে আছে। তো নিশ্চয় এইখানে কোন ধরনের এনজাইম হচ্ছে তাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করায়, যে কোন দিক দিয়ে সে যাবে, কোন দিক দিয়ে সে ঢুকবে। এখানে নিশ্চয়ই কোন ধরনের এনজাইম পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে কি হলো, এইখানে যে পরাগ নালিকাটা বের হলো, এই পরাগ নালিকাটা আস্তে আস্তে কি করে, এই যে তোমার ডিম্বক থলি যেই দিকে তোমার ডিম্বাণুটা আছে, যেদিকে ডিম্বাণুটা আছে, যে এটাকে আমরা এখানে দেখেছি একটা অধোমুখী বা নিম্নমুখী একটা ডিম্বককে আমরা দেখাচ্ছি, যে নিচের দিকে মুখ করে যখন ডিম্বাণুটা থাকে। তাহলে এই পরাগ নালিকাটা আস্তে আস্তে কি করে, যে অধোমুখী ডিম্বাণু, যেখানে ডিম্বাণুটা আছে, যেখানে একটা রন্ধ্র আছে, সেই রন্ধ্র দিয়ে এই পরাগ নালিকাটা সেখানে এই ডিম্বক থলিতে প্রবেশ করে। আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম যে এই যে পরাগ যে নালিকা আছে, এই পরাগ নালিকার মাথায় তোমার থাকে হচ্ছে পরাগ নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস থাকে। এই পরাগ নালিকার মাথায় থাকে নালিকা নিউক্লিয়াস, আর পরে থাকে হচ্ছে জনন নিউক্লিয়াস।
ইতিমধ্যে যেটা করে যে জনন নিউক্লিয়াসটা তখন আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যায়। হ্যাঁ, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা কোষ থেকে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়, দুইটা গ্যামেট সৃষ্টি হয়। আচ্ছা, এখন যেটা দেখা গেল যে নালিকাটা যখন এই ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণথলিতে প্রবেশ করার সময় দেখা যায় এই নালিকার অগ্রভাগটা ডিম্বক থলিতে প্রবেশ করার ফলে সেটা স্ফীত হয়ে যায় এবং সেটা বড় হয়ে যায় এবং এটা ফেটে যায়। ফেটে গেলে তখন এই নালিকার নিউক্লিয়াসটা আগে বের হয়ে যায়। হ্যাঁ, আগে বের হয় এবং সেটা নষ্ট হয়ে যায়। আবার যেটা নালিকাটা যখন ভিতরে প্রবেশ করার সময় যেহেতু এখানে ডিম্বকের দুই পাশে সহকারী কোষ থাকে, এই নালিকা এই সহকারী কোষের উপর দিয়ে যে এসে ডিম্বকের সাথে মিলিত হয়, তখন এই নালিকার চাপে হচ্ছে তোমার সহকারী কোষটা নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায় বা যেতে পারে আর কি। আচ্ছা, তখন হলো কি যে এইখানে তোমার এই নালিকাটা যখন ফেটে গেল, হ্যাঁ, নালিকাটা ফেটে গেলে নালিকার নিউক্লিয়াস বের হয়ে গেল, বের হয়ে যে তারপরে কি হলো যে একটা পুংগ্যামেট বের হলো। একটা পুংগ্যামেট এসে কি করলো, এই ডিম্বাণুর সাথে এসে মিলিত হলো। আর আরেকটা যে পুংগ্যামেট থাকে, যে দ্বিতীয় যে পুংগ্যামেট, সেই পুংগ্যামেটও তোমার ভ্রূণথলিতে এসে ইয়ে হবে, ভ্রূণথলিতে চলে আসবে, এসে সে কি করবে, এই যে এইখানে যে সেকেন্ডারি যে নিউক্লিয়াস আছে সেই সেকেন্ডারি নিউক্লিয়াসকে সে নিষিক্ত করবে। এই নিষিক্ত করার ফলে যেটা হবে, এইখানে যে ডিম্বককে নিষিক্ত করলো, করার ফলে সেই ডিম্বকটা আস্তে আস্তে তোমার কি হবে, বীজ হয়ে যাবে, বীজে রূপান্তরিত হয়ে যাবে। আর এইখানে যে সেকেন্ডারি যে নিউক্লিয়াসটাকে যে আরেকটা পুংগ্যামেট নিষিক্ত করলো, সেই পুংগ্যামেটটা নিষিক্ত করার ফলে তাহলে এইটা থেকে তোমার আস্তে আস্তে শস্য তৈরি হবে। হ্যাঁ, যে আমরা ধান, গম, ভুট্টা, জব যে শস্যগুলো আমরা খাই, সেই শস্যটা তৈরি হয় হচ্ছে, হ্যাঁ, যে এই শস্যটা তৈরি হয় হচ্ছে তোমার কিসের মাধ্যমে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেটের ত্রিমিলনের ফলে সেইখান থেকে তোমার শস্য উৎপন্ন হয়। আর এইখান থেকে এই ডিম্বাণু থেকে হচ্ছে তৈরি হয় হচ্ছে তোমার বীজ তৈরি হয়, নিষেক্রিয়ার ফলে এই ডিম্বাণু থেকে বীজ তৈরি হয়। তাহলে এইখানে যে জননটা আমরা দেখছি, এই জননটা কিন্তু উগ্যামাস টাইপের জনন। কেন এটাকে আমরা উগ্যামাস টাইপের জনন বলছি, কারণ এইখানে যে ডিম্বাণুটা আছে, এই ডিম্বাণুটা কিন্তু নিশ্চল ডিম্বাণু। এই ডিম্বাণু কিন্তু ডিম্বাণু নিউক্লিয়াসটা আকারে বড় এবং সে হচ্ছে নিশ্চল। আর এইখানে যে আমরা পুংগ্যামেটটা যে দেখছি, এই পুংগ্যামেটটা ছিল হচ্ছে সচল। তাহলে আমরা জানি যে নিশ্চল ডিম্বাণুর সাথে নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে যখন ছোট সচল পুংগ্যামেটের যখন মিলন ঘটে, তাকে আমরা বলি কি, উগ্যামাস প্রকৃতির যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা উগ্যামাস প্রকৃতির জনন বলি। তাহলে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমরা আবৃতবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য আমরা সব সময় পড়ি, যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে তোমার দ্বিনিষেক ঘটে। এই দ্বিনিষেকটা তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কিভাবে দ্বিনিষেক ঘটে, যে যখন পুংগ্যামেট, দুইটা পুংগ্যামেটের একটা পুংগ্যামেট হচ্ছে তোমার ডিম্বাণুকে নিষিক্ত করে, আরেকটা পুংগ্যামেট যখন সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করে, তাহলে এইখানে দুই জায়গায় নিষেক্রিয়া ঘটছে। এটাকে বলা হয় হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন অথবা দ্বিনিষেক্রিয়া। তোমাদের কিন্তু অনেক সময় 1 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসে যে দ্বিনিষেক্রিয়া বলতে কি বোঝো, হ্যাঁ, বা ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক্রিয়া বলতে কি বোঝো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় সংজ্ঞা হিসেবে আসে, হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। সমস্ত আবৃতবীজী উদ্ভিদের মধ্যে কিন্তু দ্বিনিষেক্রিয়া ঘটে। আমরা যে ফল খাই, ফলের ভিতরে বীজ থাকে, সেই বীজটা তৈরি হয় হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে। আর আমরা যে ফলের যে অংশটা খাই, ফলটা খাই, সেইটা তৈরি হয় হচ্ছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াসের নিষেক্রিয়ার মাধ্যমে সেই ফলটা তৈরি হয়। এখন এইটা তোমাদের প্রশ্ন এখান থেকে আসে যে নিষেক্রিয়া কিভাবে ঘটে। এক বছর একবার 2015 বা 16 সালে প্রশ্ন আসছিল যে নিষেক্রিয়া কিভাবে ঘটে সেটা চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে এই যে যে ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে নিষেক্রিয়ার ছবি। তাহলে শুধুমাত্র ছবির মাধ্যমে
এই দেখাতে বলে। আর আরেকটা প্রশ্ন তোমাদের খুব আসে বোর্ড পরীক্ষায়, যে নিষেক ক্রিয়ার ফলে একটা উদ্ভিদের গর্ভাশয়ের যে পরিবর্তনটা ঘটে সেই পরিবর্তনটা লিখো। গর্ভাশয়ের কি পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা লিখো। তাহলে নিষেক ক্রিয়ার ফলে গর্ভাশয়ের মধ্যে যে পরিবর্তনটা হয়, যে তোমাদের বইয়ের মধ্যে আছে, যেন আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে, যে বইয়ে দেখবা যে নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন, এই ছকটা তোমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তাহলে নিষেকের মধ্যে কি পরিবর্তনটা হচ্ছে, যখন নিষেক ক্রিয়াটা ঘটবে, ঘটার ফলে এইটা তো হচ্ছে গর্ভাশয়, নিষেক ক্রিয়া নিষেক ক্রিয়া না ঘটলে কখনো কিন্তু এই গর্ভাশয়টা ফলে পরিণত হবে না। শুধুমাত্র পার্থেনোজেনেসিস বিষয়টা একটু আলাদা। হ্যাঁ, এবং ওইটা আলাদা। এখন যখন নিষেক ক্রিয়া ঘটবে তখন এই গর্ভাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হবে। এই গর্ভাশয় এর পরিবর্তন হয়ে এটা ফল হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ডিম্বকটা, এই ডিম্বকটা পরিবর্তিত হয়ে তোমার হয়ে যাবে হচ্ছে ডিম্বক। এটা এটা হয়ে যাবে হচ্ছে তোমার বীজ। এটা হয়ে যাবে তোমার বীজ। আচ্ছা, ম্যাম এখন ওই আগে আর পরে দুইটা কথাই লিখতে হবে। কোনটা বাবা? হ্যাঁ ম্যাম ওই হ্যাঁ যে দুইটা, পিছে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা কথাই লিখতে হবে। এইখানে যেটা দেওয়া আছে যে নিষেকের আগে যেটা হয়, এই গর্ভাশয়টা তোমার হয়ে যায় হচ্ছে ফল। তাইলে গর্ভাশয়ের যে বাইরের যে আবরণটা আছে সেটা হয়ে যায় ফলের ত্বক। আমরা ফলের যে খোসাটা দেখি সেই খোসাটা হয়ে যায় তোমার হচ্ছে গর্ভাশয়ের যে বাইরের আবরণ, সেই আবরণটা হয়ে যায় হচ্ছে ফলের ত্বক। ডিম্বক যেটা হয়, ডিম্বকটা হয়ে যায় তোমার বীজ। তারপরে হচ্ছে ডিম্বকের যে বাইরের যে আবরণ, ডিম্বকের বাইরে আমরা দুইটা আবরণ দেখেছি। একটা দেখেছি বহির আবরণ এবং একটা দেখেছি বহির্ত্বক দেখেছি, একটা দেখেছি আমরা অন্তঃত্বক। বহির্ত্বক, অন্তঃত্বক। এই বহির্ত্বকটা হচ্ছে তোমার বীজের বহির্ত্বক হয়ে যায়, যেটাকে বলা হয় টেস্টা। আর অন্তঃত্বকটা যেটা ইনটাইন ছিল সেটা হয়ে যায় যে বীজের অন্তঃত্বক, মানে ভিতরের দিকের ত্বক, বাইরের দিকের ত্বক। এই বীজের অন্তঃত্বককে বলা হয় হচ্ছে ট্যাগমেন, আর বাইরের ত্বকটাকে বলা হয় হচ্ছে টেস্টা। তোমরা যদি টেস্টা বা ট্যাগমেনটা ভুলে যাও অসুবিধা নাই। তোমরা যদি লিখো যে বীজের বহির্ত্বক উৎপন্ন হয়, বীজের অন্তঃত্বক, মানে ডিম্বক বহির্ত্বকটা থেকে বীজের বহির্ত্বক, আর ডিম্বক অন্তঃত্বক থেকে তোমার বীজের অন্তঃত্বক তৈরি হয়। তারপরে আসে আমরা নিউসেলাস। যে নিউসেলাস কোষ আমরা দেখেছিলাম যে এখান থেকে তোমার তোমার স্পোর মাতৃকোষটা তৈরি হয়েছিল, যেটাকে ভ্রূণপোষক টিস্যু বলা হয়। এই নিউসেলাস কোষগুলো নষ্ট হয়ে যায়। এই নিউসেলাস অধিকাংশ ক্ষেত্রে এটা নষ্ট হয়ে যায়, যে নিঃশেষ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যেটা দেখেছিলাম যে সেকেন্ডারি যে নিউক্লিয়াসটা আছে, এই সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে তোমার তৈরি হয় শস্য বা এন্ডোস্পার্ম। হ্যাঁ, এটা থেকে তৈরি হয় শস্য বা এন্ডোস্পার্ম। আর ডিম্বাণু থেকে তৈরি হয় হচ্ছে ভ্রূণ। এই যে আমরা দেখি যে একটা বীজকে যখন আমরা লাগানোর ফলে মাটির দিকে সেখানে মূল তৈরি হয় এবং উপরের দিকে দেখা যায় যে কাণ্ডের মতো বের হয়ে আসে। যখন আমরা যে সামনে রমজান মাস আছে, আমরা যদি ছোলা ভিজিয়ে রাখি, একদিনের জায়গায় 2 দিন বা 3 দিন যদি ভিজিয়ে রাখি, তাহলে দেখা যাবে ছোলা থেকে ব্রণ মূল এবং ব্রণ মুকুলটা তৈরি হয়। এটা হচ্ছে একদম খুব প্র্যাকটিক্যালি অল্প সময়ে দেখা যায়। হ্যাঁ, তাহলে ডিম্বক থেকে আমাদের এই ডিম্বকটা তাহলে ব্রণ হিসেবে কাজ করছে, যেটা থেকে তোমার এই ব্রণ থেকে ব্রণ মূল এবং ব্রণ মুকুল বের হয়। এই ব্রণ মুকুল থেকে তোমার উদ্ভিদের কাণ্ড হয়, কাণ্ড থেকে পাতা হয়, আর ব্রণ মূল থেকে মূল মাটির গভীরে যেতে থাকে, শাখা প্রশাখা হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছিলাম যে সহকারী কোষ যেটা ছিল, সহকারী কোষকে বা ইংলিশে বলে সিনার্জিড, যেটা ডিম্বাণুর দুই পাশে ছিল সহকারী কোষ, সেই সহকারী কোষটা নষ্ট হয়ে যায়। 9 নম্বরে সেটা নষ্ট হয়ে যায়। আবার আমরা যেটা একটা দেখেছিলাম যে প্রতিপাদ কোষ। হ্যাঁ, যে ডিম্বাণুটা যেই দিকে আছে, আমার ভ্রূণথলির যেদিকে ডিম্বাণুটা আছে তার বিপরীত দিকে 3টা কোষ থাকে, যেটাকে আমরা বলি প্রতিপাদ কোষ। এই প্রতিপাদ কোষগুলো হচ্ছে এক সময় নষ্ট হয়ে যায়। তারপরে যেটা হলো
যে ডিম্বক যে রন্ধ্রটা থাকে, যে ডিম্বক রন্ধ্রটা থাকে, যে রন্ধ্রের মাধ্যমে পুংগেমেটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, সেটাকে বলা হয় বীজ রন্ধ্র। সেটা থেকে বীজের রন্ধ্র তৈরি হয়। ওই যে বীজ থেকে যে ব্রণমূল বা ব্রণমুকুল তৈরি হয়, একটা ছোলাকে হাতে নিয়ে দেখবা যে যে দিক দিয়ে ব্রণমূল বা ব্রণমুকুল তৈরি হয় সেখানে ছোট্ট একটা রন্ধ্রের মতো থাকে, সেটাকে বলা হয় হচ্ছে বীজ রন্ধ্র। তাহলে আমরা যেটা দেখছি যে ডিম্বক রন্ধ্রটা থেকে তোমার তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে বীজ রন্ধ্র। হ্যাঁ, এটা থেকে তোমার তৈরি হচ্ছে বীজ রন্ধ্র। আচ্ছা, আর আরেকটা যেটা দেখি আমরা যে ডিম্বক নাভি, হ্যাঁ, যেখানে ডিম্বকটা সংযুক্ত থাকে, যে বৃন্তের যে জায়গাটায় সংযুক্ত থাকে সেটা হয়ে যায় তোমার বীজ নাভি। আবার হচ্ছে ডিম্বক নাড়ি যেটা বলি, যেটা বৃন্তের মতো থাকে, সেটা হয়ে যায় হচ্ছে বীজের বোটা। হ্যাঁ, আর ডিম্বক মূলটা যেখান থেকে তোমার আবরণ সৃষ্টি হয়, সেই ডিম্বক মূলটা একসময় নষ্ট হয়ে যায়, কারণ বীজের আবরণ তৈরি হয়ে যায়, তখন সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এই প্রশ্নটা হচ্ছে এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্নটা, যে গর্ভাশয়ে কি পরিবর্তন হয়। আর এইটা তোমাদেরকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে তোমার ডিম্বকের নিচে তোমার ডিম্বক মূলটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা বৃন্তের মতো, যেটা এই যে হ্যাঁ বোটার মতো যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ডিম্বক। এই নাড়ি, হ্যাঁ, ডিম্বক বৃন্ত বা ম্যাডাম ডিম্বক টাইম নাড়ি। শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবারা, তাহলে থ্যাংক ইউ। পরবর্তী তোমাদের ক্লাস আছে, তোমরা ভালো থেকো। যে পড়াটা পড়ালাম তোমরা বাসায় এটা শেষ করো। আজকে আর প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারলাম না, পরবর্তী ক্লাসে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর আরেকটা ক্লাস চ্যাপ্টারে হলেই তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ভালো থেকো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন না করলে তো সমস্যার সমাধান হবে না। আর অভি, তুমি এটার ইয়েটা করে থাকলে, রেকর্ডটা করে থাকলে এটা তুমি গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। ম্যাম আল্লাহ আমি হাফেজ। যে প্রশ্নটা করছিলাম ওই যে লাইকেন, ওইটা কি পরের ক্লাসে উত্তর দিয়ে দিবেন? ও আচ্ছা আচ্ছা, যা সবাই চলে যাক, তুমি থাকো, তোমাকে আমি লাইকেনটা দেখাচ্ছি। হ্যাঁ, সবাইকে তো দরকার নাই, তো তোমাকে আমি এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে তোমাকে লাইকেনের যে অন্তর্গঠনটা যেটা বলা হয়েছে, হ্যাঁ, এই যে ছবিটা তোমাদের বইয়ে দেখবে যে এই ছবিটা আছে না, এই ছবিটা দেখেছো না তোমাদের বইয়ে জি ম্যাম। আমি? আচ্ছা, আমি এখানে সবুজ করে আমি কলম দিয়ে দাগিয়ে দিয়েছি এই কারণে যে শৈবাল তো সবুজ বর্ণের হয়, যাতে বুঝতে পারো যে এখানে শৈবালের স্তরটা আছে। এই যে দেখো পাশেই কিন্তু লেখা আছে লাইকেনের অন্তর্গঠন। হ্যাঁ, লাইকেনের অন্তর্গঠন তিনটা ভাবে হয়। উপরে তোমার এখানে ঊর্ধ্বত্বক থাকে, তারপরে হচ্ছে তোমার শৈবাল স্তর থাকে, শৈবাল স্তরের নিচে থাকে মেডুলার স্তর, এই মেডুলার স্তরের নিচে থাকে হচ্ছে নিম্ন কর্টেক্স, এই নিম্ন কর্টেক্সের নিচে থাকে হচ্ছে চুলের মতো যে অঙ্গাণু, যেটাকে আমরা রাইজাইন বলি। হ্যাঁ, লাইকেনের এই চুলের মতো অঙ্গাণুকে রাইজোয়েট না আমরা বলি হচ্ছে রাইজাইন। তাহলে এই যে এতটুকু, এইটাই হচ্ছে তোমার লাইকেনের অন্তর্গঠন, এই যে লাইকেনের জননের আগ পর্যন্ত লাইকেনের অন্তর্গঠন। বুঝতে পেরেছো ম্যাম এটা কত আমি? পৃষ্ঠা? এইটা মনে হয় আমার পৃষ্ঠার সাথে তোমাদের মিলবে না, আমার বই তো আমি কলেজে রেখে আসছি, আমার এই বইটা হচ্ছে 161 পৃষ্ঠা। তোমরা যেটা হচ্ছে শৈবাল ছত্রাকের একেবারে শেষে চলে আসবা, এসে তুমি ওইখানে দেখবা যে লাইকেনের শ্রেণীবিন্যাস আছে, তারপরে লাইকেনের অন্তর্গঠন আছে। হ্যাঁ, ওইখানে তুমি দেখবে শ্রেণীবিন্যাসের পরেই লাইকেনের অন্তর্গঠনটা লেখা আছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এরকম ভাবে হেডিং দিয়ে লেখা আছে লাইকেনের অন্তর্গঠন, আর পাশে এই ছবিটা জি দেওয়া ম্যাম, আছে। হ্যাঁ, পাশে এই এটা ছবিটা দেওয়া। দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে তুমি লাইকেনের অন্তর্গঠনটা পেয়ে যাবা। আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা তোমরা লিখে রাখবা একটা খাতার মধ্যে, তারপর আমাকে প্রশ্নগুলা করবে। হ্যাঁ, তো ঠিক আছে। ওকে ম্যাম, হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।